1980 সালের 2 ফেব্রুয়ারি সান্তা ফে, নিউ মেক্সিকো, একটি ভিড়ভাট্টে কারাগারে আর একটি উত্তেজনাপূর্ণ রাত হিসেবে যা শুরু হয়েছিল তা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরিণত হয়েছিল এক বিভীষিকাময় 36 ঘন্টার নরকে, যা কেঁপে গিয়েছিল পুরো জাতিকে। কংক্রিটের দেয়াল আর ইস্পাতের বারগুলোর আড়ালে জমে থাকা ক্রোধ, হতাশা আর প্রশাসনিক ব্যর্থতার এক দাহ্য মিশ্রণ বিস্ফোরিত হয়েছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কারাগার বিদ্রোহে। যখন ধোঁয়া থেমে গেল, জাতীয় রক্ষী বাহিনী নিয়ন্ত্রণ ফিরিয়ে আনল, তখন 33 জন বন্দী মৃত, অসংখ্য আহত, আর আমেরিকার কারা ব্যবস্থার ভিত্তি নড়ে গিয়েছিল প্রশ্নে। এটাই সেই গল্প, কিভাবে এক ভাঙা ব্যবস্থা দানব তৈরি করেছিল, আর সেই দানবরাই পরিণত হয়েছিল একে অপরের শত্রুতে, যা আজও কারা কর্মকর্তাদের মনে দুঃস্বপ্নের মতো ভাসে। সান্তা ফের নিউ মেক্সিকো স্টেট পেনিটেনশিয়ারি ছিল এক বিপর্যয়, যা ঘটার অনেক আগেই আসন্ন ছিল। সেই ফেব্রুয়ারির সকাল, কারাগারটি তৈরি হয়েছিল 900 বন্দী রাখার জন্য, কিন্তু 1980 সালের মধ্যে সেখানে 1200-ও বেশি বন্দী অবদ্ধভাবে গাদাগাদি করেছিল। কিন্তু শুধু ভিড় নয়, এই ব্যবস্থার পচন ছিল আরও গভীরে। রক্ষীরা এমন করিডোরে টহল দিত যেখানে মানববর্জ্যের দুর্গন্ধ মিশে যেত ভয়ের ধাতব গন্ধে। একজনের জন্য তৈরি সেলে থাকত 2 বা 3 জন বন্দী, যা হয়ে উঠেছিল এক রক্তগরম চুল্লি, যেখানে প্রতিদিনই হতো এলাকা দখল নিয়ে মারামারি, যৌন নির্যাতন আর প্রতিশোধ। কারাগারে ছিল চিরস্থায়ী জনবল ঘাটতি। অল্প বয়সী, অনভিজ্ঞ, কম বেতনের প্রহরীরা বাধ্য হতো বিপজ্জনক বন্দীদের সামলাতে, যাদের মধ্যে অনেকেই ছিল সহিংস অপরাধী। অনেক রক্ষী তখনও স্কুল শেষ করা তরুণ, ন্যূনতম মজুরিতে কাজ করে জীবনের ঝুঁকি নিচ্ছিল। কারা প্রশাসন তখন চালু করেছিল তথাকথিত ইনফরমেন্ট সিস্টেম, অর্থাৎ কিছু বন্দীকে গোপনে অন্যদের সম্পর্কে তথ্য দিতে উৎসাহিত করা হতো, বিনিময়ে তাদের দেওয়া হতো ভালো খাবার, সুবিধা বা আগে মুক্তির সুযোগ। এই তথাকথিত গুপ্তচর বন্দীরা প্রতিনিয়ত ভয়ে বাস করত, কারণ ধরা পড়লে নিশ্চিত মৃত্যু। ফলে কারাগারের ভেতর তৈরি হয়েছিল সন্দেহ, অবিশ্বাস আর প্যারানয়ার এক অন্ধকার সংস্কৃতি। চিকিৎসা সেবা কার্যত অনুপস্থিত ছিল। শিক্ষা ও পুনর্বাসনমূলক প্রোগ্রামগুলো বাজেট সংকটে বন্ধ হয়ে গিয়েছিল। বিনোদন বলতে ছিল শুধু মাঝে মাঝে টিভি দেখা, সেটাও ছিল অতিরিক্ত ভিড়ের মধ্যে। দিনে 22 ঘন্টা পর্যন্ত বন্দীদের থাকতে হতো তাদের ছোট্ট ছেলে বন্দী হয়ে। কিছুই করার না থাকায় তারা শুধু নিজেদের ক্ষোভ, রাগ আর প্রতিশোধের চিন্তায় ডুবে থাকত। খাবার ছিল প্রায় অখাদ্য, স্যানিটেশন ছিল নিকৃষ্ট, আর মানবিক মর্যাদা যেন হারিয়ে যেত সেই ফটক পেরিয়েই। বন্দীদের মধ্যে সহিংসতা ক্রমাগত বাড়ছিল, কিন্তু প্রশাসন প্রতিবারই ঘটনাগুলোকে ছোট করে দেখাতো। রাষ্ট্র কর্মকর্তাদের বা সংবাদ মাধ্যমকে সত্য জানানো হতো না। সবচেয়ে বিপজ্জনক ছিল প্রোটেক্টিভ কাস্টডি বা সুরক্ষিত বন্দী রাখার ব্যবস্থার ভেঙে পড়া। যেসব বন্দী সাক্ষ্য দিয়েছিল বা অন্যদের কাছে ঋণী ছিল, তাদেরও স্থান সংকুলনের অভাবে সাধারণ বন্দীদের সঙ্গে রাখা হতো। ফলে কারাগারটি পরিণত হয়েছিল এক শিকার ক্ষেত্রে, যেখানে দুর্বলেরা ছিল শিকার আর শক্তিশালীরা ছিল শিকারী। রক্ষীরা অনেক সময় দেখেও দেখত না, কিংবা কিছুই করতে পারত না। 1980 সালের শুরুর দিকে এমনকি অভিজ্ঞ কারা কর্মকর্তাও অনুভব করতে শুরু করেছিলেন কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। 1 ফেব্রুয়ারির রাতটা শুরু হয়েছিল অন্য যে কোনো রাতের মতোই, কিন্তু একের পর এক ছোট ভুল সেই রাতটিকে ইতিহাসে পরিণত করল রক্তাক্ত অধ্যায়। রাতের পালাবদলের সময় সেল ব্লক 4-এ এক রুটিন তল্লাশিতে পাওয়া যায় দেশি অস্ত্র আর চোরাই অ্যালকোহল। ফলে কয়েকজন বন্দীকে আলাদা করে লকডাউনে রাখা হয়। এরা ছিল কারাগারের সবচেয়ে প্রভাবশালী আর ভয়ঙ্কর কয়েদি। তাদের হঠাৎ আলাদা করে রাখায় কারাগারের ভেতর ক্ষমতার ভারসাম্য ভেঙে যায়। অন্য গোষ্ঠীগুলো সুযোগ নিয়ে এলাকা দখল আর প্রতিশোধের যুদ্ধে নামে, যা প্রশাসন পুরোপুরি বুঝতেই পারেনি। রাত 1:30 নাগাদ সেল ব্লক 1-এর 2 বন্দী এক প্রহরীকে আক্রমণ করে ফেলে। ঘটনাটা ছিল রুটিন চেকের সময়, কিন্তু প্রহরীটি মারাত্মক ভুল করেছিল। সে ব্যাকআপ না আসতেই সেলের দরজা খুলে ফেলে। এটি ছিল নিরাপত্তা প্রোটোকলের স্পষ্ট লঙ্ঘন, আর সেই ভুলই হয়ে গেল এক ভয়াবহ বিপর্যয়ের সূচনা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বন্দীরা প্রহরীর চাবি আর রেডিও দখল করে নেয়। ফলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এইভাবেই শুরু হয় সান্তা ফে কারাগারের 1980 সালের মহাবিদ্রোহ,
যা ইতিহাসে থেকে যাবে মানব ক্রূরতার এক ভয়াল প্রতীক। কিন্তু পালানোর এই সুযোগটা কাজে লাগানোর পরিবর্তে আরও অন্ধকার কিছু শুরু হলো। যে কয়েদিরা নিয়ন্ত্রণ নিয়েছিল তারা প্রহরীদের একজনের কাছে লুকানো এক তালিকা আবিষ্কার করে। সেই তালিকায় ছিল তথাকথিত ইনফরমারদের নাম, অর্থাৎ সেই কয়েদিরা যারা কারা প্রশাসনকে গোপনে তথ্য দিচ্ছিল বন্দীদের পালানোর পরিকল্পনা, মাদক ব্যবসা আর অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে। এই আবিষ্কার ঘটনাটিকে একটি সাধারণ পালানোর প্রচেষ্টা থেকে রূপান্তরিত করল প্রতিশোধের এক মিশনে, যা পুরো কারাগারটিকে গ্রাস করে ফেলবে। খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ল বন্দীদের অনানুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। তারা ইঙ্গিত পাঠাতে শুরু করল, পাইপে ঠোকাঠুকি, কোড ওয়ার্ডে চিৎকার আর ভেন্টিলেশন সিস্টেম দিয়ে বার্তা আদান প্রদান। সমন্বয় করা হলো এক বিশাল দাঙ্গার, যা দ্রুত পুরো কারাগারে ছড়িয়ে পড়ল। সেই রাতে কর্তব্যরত অল্প কয়েকজন প্রহরী মুহূর্তেই পরাস্ত হয়, কারণ একাধিক সেল ব্লকে একই সঙ্গে সহিংসতা শুরু হয়ে যায়। রাত 2টার মধ্যে বন্দীরা 6টি প্রধান আবাসিক ইউনিটের মধ্যে 4টির নিয়ন্ত্রণ নেয়। তারা 12 জন কারারক্ষীকে জিম্মি করে এবং এমন মাস্টার চাবি পেয়ে যায় যা দিয়ে কারাগারের প্রায় প্রতিটি দরজা খোলা সম্ভব ছিল। প্রশাসনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন তখন বাস্তবে পরিণত হচ্ছিল, কিন্তু প্রকৃত ভয় তখনও শুরু হয়নি। এরপর যা ঘটেছিল তা সান্তা ফে কারাগারকে একটি সংশোধনাগার থেকে পরিণত করেছিল এক বিভীষিকার চেম্বারে, এমন এক স্থানে যা পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছিল। যখন বন্দীরে হয়ে উঠল শিকারী, প্রভাতের আলো ফুটতেই সান্তা ফের বন্দীরা কারাগারটিকে তাদের নিজস্ব সহিংস রাজ্যে পরিণত করেছিল। কিন্তু তাদের ক্রোধের লক্ষ্য ছিল প্রহরীরা নয়, বরং তাদের সহবন্দীরাই। বহু বছরের দমন করা ক্রোধ এমনভাবে বিস্ফোরিত হলো যা কারা প্রশাসন কখনো কল্পনাও করতে পারেনি। সবচেয়ে ভয়াবহ দিক ছিল কত দ্রুত এই বিদ্রোহ এক গোত্র যুদ্ধে পরিণত হয়েছিল। বিভিন্ন গ্যাং আর জাতিগত গোষ্ঠী যারা আগে কোনোভাবে শান্তি বজায় রেখেছিল, এখন জীবন মৃত্যুর লড়াইয়ে নেমে পড়ল এলাকা আর সম্পদের দখল নিয়ে। কারাগারের অনানুষ্ঠানিক ক্ষমতার কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ল, তার জায়গা নিল এক ভয়ানক যোগ্যতমের বেঁচে থাকার নীতি। বন্দীরা কারাগারের কর্মশালা এলাকাগুলোতে ঢুকে পড়ল, যেখানে তারা দৈনন্দিন জিনিসপত্র দিয়ে তৈরি করল ভয়ঙ্কর অস্ত্র। ব্লোটর্চ হয়ে উঠল নির্যাতনের যন্ত্র, আর রান্নাঘরের ছুরি পরিণত হলো প্রতিশোধের শল্য চিকিৎসা সরঞ্জাম। পরে জিম্মি হওয়া প্রহরীরা জানান, বিদ্রোহ চলাকালে অনেক বন্দীই যেন বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলেছিল। যারা আগে কখনো সহিংস আচরণ করেনি, তারাও হঠাৎ এমন সব ভয়ঙ্কর কাজে জড়িয়ে পড়েছিল যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। কারাগারের সামাজিক নিয়ম ভেঙে পড়ায় যেন মানুষ থেকে এক আদিম ও ভয়ঙ্কর প্রবৃত্তি বেরিয়ে এসেছিল। আর রাজ্য কর্মকর্তারা মরিয়া চেষ্টা করছিলেন বোঝার কিভাবে তাদের সংশোধন ব্যবস্থা এতটা ভয়াবহভাবে ব্যর্থ হলো। গভর্নর ব্রুস কিং প্রতি ঘন্টায় পরিস্থিতির আপডেট নিচ্ছিলেন এবং বুঝতে পারছিলেন যে সব বন্দী একে অপরকেই ধ্বংস করতে ব্যস্ত, তাদের সাথে আলোচনার কোনো অর্থ নেই। এখন প্রশাসনের সামনে প্রশ্ন ছিল, তারা কি এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে পারবে, নাকি তা সবাইকে গ্রাস করবে যারা ওই কংক্রিট দেয়ালের ভেতর আটকা পড়ে আছে। 3 ফেব্রুয়ারি নাগাদ সান্তা ফে কারাগারের ভেতরের অবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। রাজ্য কর্তৃপক্ষ বুঝতে পারে আলোচনার কোনো সম্ভাবনা নেই, কারণ বন্দীরা মুক্তির চাইতে একে অপরকে ধ্বংস করাতেই বেশি ব্যস্ত। তাই গভর্নর ব্রুস কিং কঠিন সিদ্ধান্ত নেন, ন্যাশনাল গার্ড পাঠানো হবে। তিনি জানতেন দেরি মানে আরও মৃত্যু। সকাল 9টার দিকে গার্ডরা টিয়ার গ্যাস ও সমন্বিত আক্রমণ কৌশল ব্যবহার করে ব্লক ধরে অভিযান শুরু করে। যা তারা ভেতরে দেখল তা বিদেশি যুদ্ধে অভিজ্ঞ সৈন্যদেরও হতবাক করে দেয়। ধ্বংস আর নিষ্ঠুরতা সেই চিত্র ছিল তাদের প্রশিক্ষণেরও বাইরে। মানুষের অন্ধকারতম রূপের মুখোমুখি হতে হয়েছিল তাদের। প্যারামেডিকরা যে দৃশ্য দেখেছিলেন তা তাদের সারা জীবন তাড়া করে বেরিয়েছে। 33 জন বন্দী নিহত হয়েছিল, আর শত শত মানুষ পুড়ে যাওয়া, মারধর ও এমন সব গুরুতর ক্ষতের শিকার হয়েছিল যা শ্রেণীবদ্ধ করাও কঠিন। তবে জিম্মি প্রহরীদের কেউ নিহত হননি, যদিও অনেকেই মানসিকভাবে চিরতরে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে বহু বছরের পুরনো ব্যর্থতার চিত্র। অতিরিক্ত ভিড়, জনবল সংকট, দুর্বল চিকিৎসা ব্যবস্থা এবং তথ্যদাতাদের উপর বিপজ্জনকভাবে নির্ভরশীলতা। এসব সমস্যা দীর্ঘদিন ধরেই জানা ছিল, তবুও কেউ গুরুত্ব দেয়নি। এই দাঙ্গা যুক্তরাষ্ট্র জুড়ে কারাগার সংস্কারের এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। দুর্বল বন্দীদের সুরক্ষা, তথ্যদাতা ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত জনবল নিশ্চিত করার জন্য নতুন নীতিমালা প্রণীত হয়। এই ট্র্যাজেডি দেখিয়ে দেয়, যখন বন্দীদের মর্যাদা কেড়ে নেওয়া হয় তখন সেটি শুধু তাদের নয়,
প্রহরী ও কর্মচারীদের জীবনকেও বিপন্ন করে তোলে। সবচেয়ে বড় কথা, সান্তাফে বিদ্রোহ আমেরিকান সমাজকে প্রশ্ন করতে বাধ্য করেছিল, তাদের ন্যায় বিচার ব্যবস্থা আসলে কী ধরনের দানব তৈরি করেছে।